Hey there, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই যে যেখানে আছো আল্লাহর রহমতে খুবই ভালো আছো। সো আজকের ক্লাসে আমরা যে টপিকটা পড়বো সেটা হলো ক্রাশ, দ্যাট ইজ মোশন অফ এ প্রজেক্টাইল। So I will try to be as informative as possible throughout the whole class as per my knowledge, and আমি ট্রাই করব যাতে ম্যাথমেটিক্যাল বাংলা টার্মগুলোর সাথে তোমার ইংলিশ টার্মটা থাকে, যাতে তোমরা যারা ইংলিশ ভার্সনে আছো তারা জিনিসটা ক্যাচ করতে পারো, এন্ড আমি মনে করি যারা বাংলা ভার্সনে আছো তাদেরও অবশ্যই জানা উচিত ইংলিশ টার্মগুলো। সো আমি এগুলো রাখার চেষ্টা করব। এন্ড আমরা ক্লাসটা যেভাবে শুরু করব সেটা হলো অ্যানিমেশন ভিডিও দিয়ে, এন্ড দেন কিছু বেসিক কনসেপ্ট যেটা আমাদের লেকচারের প্রয়োজন হবে, এন্ড ফর্মুলা ডিরাইভেশন, এন্ড কিছু টাইপ ওয়াইজ ম্যাথ করব। সো লেট আস স্টার্ট উইথ অ্যান অ্যানিমেশন। তো আই গেস অ্যানিমেটেড ভিডিওটা দেখে তোমাদের একটা প্রাইমারি ধারণা হয়ে গেছে ক্রাশ নিয়ে। তো এখন যদি আমরা একটা সংজ্ঞাতে জিনিসটা আনতে চাই, তো এটাকে কি বলতে পারি? অবশ্যই মনে রাখবা সেটা কিন্তু ক্রাশ কিন্তু ভূপৃষ্ঠ বা কাছাকাছি বিন্দু থেকে নিক্ষিপ্ত হতে হবে। হ্যাঁ, সো আমি যদি বলতে চাই সংজ্ঞাটা, তাহলে কি লিখতে পারি? ভূপৃষ্ঠ বা কাছাকাছি কোনো বিন্দু থেকে, ধরো এটা হচ্ছে কাছাকাছি বিন্দু, কাছাকাছি বিন্দু থেকে আনুভূমিকের সাথে তীর্যকভাবে নিক্ষিপ্ত বস্তুর গতিপথকে ক্রাশ বলে। হ্যাঁ, তো অবশ্যই এটা একটা কোণে আমি জিনিসটাকে নিক্ষেপ করলাম, বা এখানে তোমার অভিকর্ষজ ত্বরণের জন্য বাধার ফলে একটা কি হয়েছে, একটা প্যারাবোলিক মোশন হয়েছে। তো এটা যদি আমি ইংলিশে বলি তাহলে বলতে পারি an object that is projected near the earth's surface and moves along the curved path under the action of gravity. হ্যাঁ, under the action of gravity, that is called projectile motion. ওকে, সো তোমরা ক্রাশের সংজ্ঞা নিয়ে এখন জানলা। এখন যদি তোমরা জিজ্ঞেস করো ভাইয়া ক্রাশে কিছু বৈশিষ্ট্য বলেন, তো বৈশিষ্ট্য তোমার হলো এটা অবশ্যই উলম্ব তলে সীমাবদ্ধ থাকবে, এবং এর মোশনটা কেমন হবে? এর মোশনটা অবশ্যই 2D মোশন হবে। কেন 2D মোশন হবে? তোমাদের মোশন দিয়ে বলি। মোশন তোমরা আমরা তিন ভাগে ভাগ করতে পারি: 1D মোশন, 2D মোশন, 3D মোশন। তো 1D মোশন কোনটা? 1D মোশন হলো, ধরো এটা তোমার এক্স অ্যাক্সিস, হ্যাঁ, এন্ড একটা গাড়ি তোমার ঠিক এক্স অ্যাক্সিস বরাবর গতিশীল বা চলনশীল। হ্যাঁ, তো এটাই হলো তোমার 1D মোশন বা লিনিয়ার মোশন, বিকজ এটা অনলি এক্স অ্যাক্সিস বরাবর ক্রিয়াশীল। এন্ড ওয়াই ইজ 2D মোশন, বিকজ দেখো এখানে আমার এক্স অ্যাক্সিস আছে, আবার এখানে ওয়াই অ্যাক্সিস আছে। হ্যাঁ, এন্ড এটা এক্স অ্যাক্সিস দিয়ে একটা বেগ গতিশীল, ওয়াই অ্যাক্সিস দিয়ে একটা বেগ গতিশীল। হ্যাঁ, তা যেমন একটা গাড়ি যাচ্ছে এভাবে, আবার এভাবে বাঁকছে, আবার উঠছে। হ্যাঁ, সো এটা অবশ্যই, তাই এটা অবশ্যই 2D মোশন। এন্ড হোয়াট ইজ 3D মোশন? ধরো একটা সুপার হিরো বা সুপারম্যান, সে কি করতেছে? সে ধরো আকাশে উঠতেছে, বা নিজের মতো করে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস বরাবর তার বেগ নিয়ে যাচ্ছে, রাইট? সো সেক্ষেত্রে এটা হতে পারে 3D মোশন। দেখো এটা বক্রগতি। কেন বক্রগতি? দেখো আমার যখন এটাকে আমি প্রক্ষিপ্ত করছি, আমার এখানে অভিকর্ষজ ত্বরণের ক্রিয়ার ফলে গতিটা বেঁকে গেছে, তাই না? গতিটা বেঁকে গেছে না, তাই এটা আমার এটা বক্রগতি। দেখো এখানে বল আছে কার্ভ পাথ। কেন কার্ভ দিছে? শুধুমাত্র এই অভিকর্ষজ ত্বরণের জন্য। আর দেখো সমত্বরণ বিশিষ্ট। হ্যাঁ, যেহেতু তোমার এর ব্যাসার্ধটা পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় খুবই নগণ্য, সো আমরা জানি অভিকর্ষজ ত্বরণ, হয়তো তোমরা সামনে পড়বা, অভিকর্ষজ ত্বরণ তোমার কিসের উপর নির্ভরশীল? অবশ্যই পৃথিবীর ব্যাসার্ধের উপর। হ্যাঁ, পৃথিবীর ব্যাসার্ধ থেকে কত উচ্চতায় আছে। যেহেতু তোমার আমাদের ক্রাশ খুব ভূপৃষ্ঠের কাছাকাছি বিন্দু থেকে নিক্ষেপ করা হয়, তাইলে কি ভূপৃষ্ঠ থেকে উচ্চতাটা খুবই কম বা খুবই নগণ্য ধরা হয়, যার ফলে আমরা কি অভিকর্ষ ত্বরণটাকে আমরা স্টেবল ধরতেছি, তাই এটা তোমার সমতল বিশিষ্ট। আর গতিপথ প্যারাবোলিক। কেন প্যারাবোলিক? তোমরা প্যারাবোলিক ইকুয়েশন নিয়ে পড়লে হয়তো জানবা সামনে, তো সেটা না বলি, বা একটা ইকুয়েশন ডিরাইভ করার সময় জিনিসটা তোমাদের জানিয়ে দিব। সো এই হলো তোমার ক্রাশের একটা বেসিক নলেজ। সো এখানে আমরা একটা ক্যানন থেকে একটা ক্যানন বল প্রক্ষিপ্ত হতে দেখতে পাই ভিআই বেগে, যে বেগটি তোমার দুটি কম্পোনেন্টে বিভক্ত হয়ে গেছে, সেটা হলো ভিএক্স এবং ভিওয়াই। সো ভিএক্স অলওয়েজ কনস্ট্যান্ট থাকে। সো দেখতে পাই আমরা হাইয়েস্ট পয়েন্টে ভিএক্স ইকুয়াল ভিআই বা ইনিশিয়াল ভ্যালোসিটির মানের মতোই রয়েছে, এবং ভিওয়াই আমার 0 হয়ে গেছে। আবার যত সামনের দিকে যাচ্ছে দেখতে পাচ্ছি যে আমরা হাইট কমতেছে, এবং ভিওয়াইও কমতে কমতে মাইনাস হয়ে গেছে, কিন্তু ভিএক্স ইকুয়াল আমার কনস্ট্যান্টই আছে। তো আমি জিনিসটা যদি একটা সাম আপ করি, তাইলে দেখা যায় আস্তে আস্তে বেগ বাড়ে, দেন সর্বোচ্চ বিন্দুতে তোমার
ইনিশিয়াল ভ্যালোসিটির সমান হয়, দেন আবার কমতে থাকে। এবং এদের গতিপথের এই বক্রতার কারণ হলো অভিকর্ষজ ত্বরণের প্রভাব। কারণ আমার যত সামনের দিকে যাচ্ছে অভিকর্ষজ ত্বরণ আমাকে বারবার প্রভাবিত করতেছে, এবং এর ফলে আমার ওয়াই কম্পোনেন্টের বেগ ক্রমশ কমতে থাকে। সো আমরা এখন যদি রেঞ্জ বা আনুভূমিক পাল্লার অবস্থা দেখতে চাই, আমরা দেখব যে আমরা যদি থিটা 45 ডিগ্রি কোণে থাকে তাহলে আনুভূমিক পাল্লা সর্বোচ্চ হয়। সো সামনের টপিক আমরা এগুলো কভার করে ফেলবো। আমরা একটা ফিগার দিয়ে জিনিসটা এক্সপ্লেন করার ট্রাই করব। আমরা ইতিমধ্যে তোমার ভেক্টরে হয়তো পড়ছো, ভেক্টরের রূপাংশ বা ভেক্টরের কম্পোনেন্টের কনসেপ্টটা। তাও আমি এখন আরেকবার রিক্যাপ করতেছি জিনিসটা। সেটা হলো এক্স অ্যাক্সিস বরাবর যদি একটা ভেক্টর চিন্তা করি, ধরো vx, আর y অ্যাক্সিস বরাবর vy, মানে তো জিনিসটা কি আসছে, আমি যদি একটা বেগ v ধরি, এটাকে আমরা কি করি, এটা কম্পোনেন্টে ভাগ করি, vx আর vy। তো এখানে যে এই চিত্রের মধ্যে, এই ফিগারের মধ্যে vx টা কি করতেছে, vx টা যে অবজেক্টে আমি যে প্রজেক্টেড করছি বা নিশ্চিত করছি সেই জিনিসটাকে তোমার সামনের দিকে টেনে নিচ্ছে। কি করতেছে, সামনের দিকে টেনে নিচ্ছে। আর vy কম্পোনেন্টটা কি করতেছে, vy কম্পোনেন্টটা তোমার এই যে উচ্চতা চেঞ্জ হচ্ছে, হাইটটা চেঞ্জ হচ্ছে, দেখো প্রতিটা পয়েন্টে এটা আস্তে আস্তে উপরে উঠতেছে, উঠে একটা টাইমে সে হাইয়েস্ট হাইট অ্যাটেন্ড করছে, দেন আবার সে নিচে নামতেছে। শুধুমাত্র কেন, এদিকে ভিওয়াইটা তোমার, এখানে ভিওয়াইটা কি হয়েছে, এখানে হাইট বাড়তেছে কেন আর ভিওয়াইটা কমতেছে কেন, বিকজ অফ জি গ্র্যাভিটেশনাল ফোর্স বা অভিকর্ষজ ত্বরণ। কারণ এই পুরোটা সিস্টেমের মধ্যে শুধুমাত্র একটা অ্যাক্সেলারেশনই তোমার কি বল ইম্প্যাক্ট ফেলতেছে, সেটা হলো তোমার গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন বা অভিকর্ষজ ত্বরণ। এই কারণ, আর তোমার ভিএক্স এর দিকে কিন্তু আমার গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন নাই, কারণ সেটা আমার নিজে দিকে ক্রিয়া করতেছে। যেমন আমি যদি এটাকে যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের জিনিসটা বোঝাতে চাই তোমাকে, তাহলে ধরো আমার এটা একটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স, এটা কি ওয়াই। তো আমরা কি জানি অভিকর্ষজ ত্বরণ কই ক্রিয়া করে, নিচের দিকে ক্রিয়া করে, রাইট। তো আমার অভিকর্ষজ ত্বরণ ক্রিয়া করতেছে এদিকে, এন্ড আমি জিনিসটাকে কি করতেছি, জিনিসটাকে উপরের দিকে নিয়ে গেলে কি হইতেছে, -90, রাইট। তো আমি যদি এটাকে কম্পোনেন্টে নিয়ে যাই বা উপাংশতে নিয়ে যাই বা দুটো উপাংশকে বিভক্ত করি, তাহলে কি হচ্ছে, x axis বরাবর cos 90 ডিগ্রি, সো gx g cos 90 ডিগ্রি, হ্যাঁ, which means 0 আর -90 ডিগ্রি, and gy equal g sin -90 ডিগ্রি, which means -g। তাই অনেক সময় আমরা বলে দেখবো a equal -g, এটা হলো আমার কারণ কেন আমার a equal -g লেখা হয়। আর এই ক্ষেত্রে তোমরা কিভাবে আমরা মানটা বের করি এর ক্ষেত্রে, তো এই v টা হলো এই যে আমাদের এই যে এই দুইটা কম্পোনেন্টে ভাগ করছি, এটা লব্ধি, এই যে vx equal vy square, আর এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাই এটা 0 হয়ে যায়। তো v equal vx square plus vy square। সো আই গেস তোমাদের কম্পোনেন্টের ফ্যাক্টর ক্লিয়ার। আমি নিচে দিই, এটা লিখে দাও, এটা ফর্মুলাতে কাজে লাগবে। সো আমরা কি দেখি, এখানে এই পয়েন্টে আমার vy equal 0, vy কেন 0, বিকজ vx আর v, এখানে যে জিনিসটা হয় v হয়ে যায় cos 0 ডিগ্রি, which is equal to v, আর vy is equal to v sin 0 degree, which means 0। so এই পয়েন্টে আমার কোনো vy থাকে না, এন্ড এখানে আমার বেগটা বা ভেলোসিটিটা অবভিয়াসলি তোমার ইনিশিয়াল পয়েন্টের সমান হচ্ছে। কারণ এখানে জিনিসটা কি করতেছে, তোমার এই ইনিশিয়াল পয়েন্ট থেকে প্রতিটা জায়গায় অভিকর্ষ ত্বরণের প্রভাবের কারণে আমার vy মানে y অ্যাক্সিসের দিকে যে বেগটা, সেই বেগটা কমতে এই ম্যাক্সিমাম হাইটে এসে তার সে হয়ে যাচ্ছে 0। কেন 0 সেই জিনিস এক্সপ্লেন করলাম। আর কেন মাইনাস, বিকজ অফ দিস, হ্যাঁ। আর আবার কি হচ্ছে, এবার তোমার মাইনাস হচ্ছে, কারণ আমার অ্যাঙ্গেলটা এবার মাইনাস থেকে চলে যাচ্ছে, যার ফলে তোমার এই যে vy আস্তে আস্তে নেগেটিভ হতে এই ফাইনাল পয়েন্টে 0 হয়ে যাচ্ছে। কেন 0 হচ্ছে, বিকজ আমার এখানে দেখো vy কমতেছে, অ্যাঙ্গেল কমতেছে, মানে vy কমতেছে, কমতে হাইট কমতেছে। কারণ আমরা যদি জিনিসটা লিখতে যাই, vy কমতেছে, vy ইকুয়াল, যদি আমরা vy y অ্যাক্সিস দিকে ভেক্টর বের করতে চাই, আমার ইনিশিয়াল আমি কি জানি, এই সূত্র অনুযায়ী u minus gt, u plus gt, অ্যাকর্ডিং টু আমরা যে ক্লাস 9 যে ফর্মুলাটা করছি, কি বলছিলাম, v equal u plus dt by dt। সো এখন যদি আমি এদিকে এই vটাকে যদি আমি ধরি y অ্যাক্সিসের এটাকে যদি ধরি আমি ইনিশিয়াল ভ্যালোসিটি, আর এটা কি হচ্ছে, এটা হচ্ছে মাইনাস gt, আর এটা হলো v নট। আর যদি এটিটা কি, এটিটা আমরা ধরলাম at point A,
পয়েন্ট বি, সরি এরকমটা, এটা পয়েন্ট বি, সরি পয়েন্ট এ, ইয়েস। ওকে, দেন ম্যাক্সিমাম পয়েন্টে যে জিনিসটা হচ্ছে এটা কি হলো ভি নট সাইন থিটা মাইনাস জিটি। এই ম্যাক্সিমাম পয়েন্টে যে জিনিসটা হচ্ছে তোমার জিরো হয়ে যাচ্ছে কোনো কমপ্লিট। যাই হোক, সো মুছে ফেললাম। সো এই কারণে এটা ভি ওয়াই ইকুয়াল 0। আর এখানে একটা জিনিস মনে রাখবা, পুরো সিস্টেমের মধ্যে যেহেতু অন্য কোনো আমার এক্সেলারেশন নাই, শুধুমাত্র আমার গ্র্যাভিটেশনাল এক্সেলারেশনটা আছে, আমার vx অলওয়েজ সেম থাকবে। কি সেম থাকবে? অলওয়েজ সেম। দ্য হরাইজন্টাল কম্পোনেন্ট বা আণবিক উপাংশ আমার কি থাকবে? অলওয়েজ সেম থাকবে। দ্যাট ইজ v নট cos θ and অ্যাঙ্গেল চেঞ্জ হতে থাকবে, চেঞ্জ হবে। আর কি চেঞ্জ হবে? আমার অলওয়েজ vy চেঞ্জ হবে। সরি ফর দ্য ব্যাড রাইটিং, বাট এক্সপ্লেইনিং দ্যাট। ওকে, এবার মনে থাকবে জিনিসটা তোমরা চাইলে নোট করে দিতে পারো। সো এটা হলো আমার বেসিক একটা কনসেপ্ট জিনিস। এখন আমরা ফর্মুলা কিভাবে সেটা বের করবো, তো এর আগে আমাদের কিছু বেসিক নলেজ জানতে হবে। বেসিক নলেজ বলতে টার্মগুলো জানতে হবে। সো টার্মগুলো কি কি? ধরো এটা হলো ইনিশিয়াল পয়েন্ট থেকে আমরা কিসের ফাইনাল পয়েন্টে। তো ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের মধ্যে যে টাইমটা টি, ক্যাপিটাল টি, স্মল টি দিয়ে আমরা সংগ্রহ করি, স্মল টি দিয়ে আমরা সাধারণত যে টাইমে আমাদের বের করতে হবে সেটাকে আমরা স্মল টি বলি। যেটা আমাদের উদয়নকাল বের করতে বলে, বা উদয়নকাল মানে উত্থানকাল প্লাস পতনকাল, যেটা আমরা ইংলিশে বলি ফ্লাইট টাইম। ওকে, সো এই জিনিসটা কি আমার টি1, এটা হলো আমার তোমার এখান থেকে ঠিক এই পয়েন্ট থেকে, সরি আমি ক্লিয়ার ভাবে যদি বোঝাতে চাই, এটা হলো আমার টি1, এটা হলো আমার টি2। হ্যাঁ, যদি টি1 তো এটা কি আমার উত্থানকাল, এটা পতনকাল, which is equals to উদয়নকাল or flight time. Okay, so I guess it's clear now right now. এখন আরেকটা জিনিস জানতে হবে, সেটা হলো তোমার রেঞ্জ। Which we know in memory is আনুভূমিক পালা। আরেকটা আছে, আমরা যে জিনিসটাতে কনফিউজ হয়ে যাই সেটা হলো তোমার সরণের মধ্যে। আচ্ছা, আমি এখানে তো জানলাম তোমার ভি এর এক্স অ্যাক্সিসের দিকে একটা বেগ আছে, ওয়াই অ্যাক্সিসের দিকে বেগ আছে। হ্যাঁ, এখন তুমি জানতে চাই এক্স অ্যাক্সিস দিকে সরণ, ওয়াই অ্যাক্সিস দিকে সরণ। এক্স অ্যাক্সিসের দিকে সরণ কোনটা? এই যে আমার ছোট ছোট নয় যে এখান থেকে এখানে যে গেছি, এই ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টে গেলাম, বা ইনিশিয়াল পয়েন্টে যেখানে তোমার অবজেক্টটা ল্যান্ড করছে সেখানে যে গেলাম, সেটা কি আমার? সেটা হবে আমার আনুভূমিক সরণ। হ্যাঁ, আমরা আরেকটা কথা, যেহেতু আমার এদিকে ভি এক্স চেঞ্জ হচ্ছে না, তাহলে জিনিসটা কি? জিনিসটা আমার সমবেগ। পয়েন্ট টু বি নোটেড, এটা হলো আমার Vx will সমবেগ। The velocity that remains same all the time. So এটা Vx আমার যেটা সমবেগ, আমরা কি জানি as equal vt, which is distance, right? So distance আমরা initial velocity কি পড়ছিলাম? Initial velocity Vx equal v naught cos theta, vy is equal to v naught sin theta minus gt। কোনটি? আমরা যে পয়েন্ট আমরা ক্যালকুলেট করব। সো ধরো আমরা এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা ক্যালকুলেশন করলাম at a point when time is t। সো আমরা কি লিখব? v টা কি? vxt। কোন দিকে t? আমার x axis দিকে t। তাহলে আমরা কি লিখব? v naught cos theta into t, রাইট? এখন তোমাদের জন্য আরেকটা চিত্র আঁকছি, শুধুমাত্র আনুভূমিক পাল্লাটা এক্সপ্লেন করার জন্য। আমরা অনেক সময় আনুভূমিক পাল্লা আর আনুভূমিক সরণ, মানে যেটাকে আমরা বলি হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট, তো হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট আর আনুভূমিক পাল্লার মধ্যে অনেক সময় একটু কনফিউজড হয়ে যায় জিনিসটার ব্যাপারে। সো এই ফিগারটা আঁকছি যাতে এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে যায়। আনুভূমিক পাল্লাটা কি? আমরা যখন যে ইনিশিয়াল পয়েন্ট থেকে আমরা জিনিসটা মানে নিক্ষিপ্ত করবো, যখন সেটা আরেকটা বিন্দু মানে ফাইনাল পয়েন্টের যে বিন্দুতে যে পৌঁছাবে, মানে ঠিক ওই লেভেলে, ধরো আমরা এটা দিয়ে বুঝাই আনুভূমিক পাল্লাটা হলো, ধরো এই চিত্রের মধ্যে আমার ডিসপ্লেসমেন্টটা কি, আনুভূমিক ডিসপ্লেসমেন্ট বা আনুভূমিক সরণটা কি, এটা হলো আমার
এখান থেকে আমার একটু পর্যন্ত এই টোটাল ডিস্টেন্সটা হলো আমার আনুভূমিক স্মরণ বা হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট। আর এখানে আমার আনুভূমিক পাল্লাটা হলো আমার ঠিক এই রেখা বরাবর। ওকে, এটা হলো আনুভূমিক পাল্লা। এই ফিগারের মধ্যে আনুভূমিক পাল্লা আর আনুভূমিক সরণটা সেম, আনুভূমিক ডিসপ্লেসমেন্ট সরি হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট অ্যান্ড রেঞ্জ, হ্যাঁ দুইটা সেম, কারণ এটা একটা সমতলে আছে, প্লেনের মধ্যে আছে। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এখন আসি আমরা ডিসপ্লেসমেন্ট নিয়ে। এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হলো ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট। ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা কেমন হচ্ছে, আমরা কি পাইছিলাম v = v নট sin থিটা মাইনাস g। এখন এই অংশটার জন্য আমাদের কি দিতেছে, আর প্রত্যেক মিনিটে সে হাইট অ্যাচিভ করতেছে, আবার ম্যাক্সিমাম হাইট অ্যাচিভ করার পর সে কি করতেছে, হাইট লুজ করতেছে। তো সেটা কেন হচ্ছে, এটা শুধুমাত্র ভার্টিক্যাল। এই জিনিসটাই হলো আমার আনুভূমিক সরণ। আমি যদি এখন এটা এক্সপ্লেন করতে চাই, দেখো এখান থেকে যে সে এখানে আসছে, ধরো এই হাইট হলো y4, এটা হলো ধরো y1। তো তার চেঞ্জটা কি হচ্ছে, চেঞ্জটা হচ্ছে আমার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট y0 হলো চেঞ্জ y0 মাইনাস y4। এখন আমরা কি করতে চাই, u0 sin থিটা, আমরা কি জানতাম u0 মাইনাস g জানতাম না, এখানে কি u0 sin থিটা মাইনাস মাইনাস হাফ g স্কয়ার। সো এরকম একটা ইকুয়েশন দেখো, আমরা ঘুরে ফিরে কিন্তু কি করছি, ক্লাস 9 এর সূত্র জাস্ট চেঞ্জ কি, এটা 2D মোশন হওয়াতে আমরা এখানে x অ্যাক্সিস আর y অ্যাক্সিস থাকতেছে। সো এখন আমরা প্রত্যেকটা ইকুয়েশন আলাদা আলাদা বের করবো। হয়তো তোমরা এখন বুঝতে পারছো বেসিক জিনিসগুলো। সো ইতিমধ্যে আমরা অনেক কিছু জেনে ফেললাম। সো এখন যদি আমরা 9 10 যে সূত্র শিখছিলাম, ছোট সূত্র h = u²/2g, সেই ফর্মুলাতে যদি আমরা, যেহেতু এটা y অ্যাক্সিসের দিকে, সো y অ্যাক্সিসের দিকে কম্পোনেন্টটা বসাই দিলেই আমরা পেয়ে যাচ্ছি y0, যেটা হলো u² sin² θ/2g। আর আমার ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টে যেটা যে জিনিসটা লাগতেছে তোমার u² sin 2θ/g, এই ফর্মুলাটা। আর এখানে একটা জিনিস মুখ কি বলে, উত্থানকাল আর পতনকাল। উত্থানকালটা কি ছিল, ইনিশিয়াল পয়েন্ট থেকে আমার ম্যাক্সিমাম পয়েন্টে যাওয়া পর্যন্ত যে এটা টাইমটা, সেটা হলো t = u²/g। আর b থেকে আবার সিতে যেতে যে টাইমটা, সেটা হলো u²/g। এই দুইটা আমরা যদি যোগ করি, দেন আমরা টোটাল টাইমটা পাবো, ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টে যেতে যে টাইমটা লাগছে। সো এগুলো হলো এখন আমরা রিলেশন বের করবো x এর মধ্যে, বিকজ আমরা যে ফর্মুলাগুলো ডিরাইভ করতেছি এগুলো সব x অ্যাক্সিস আর y অ্যাক্সিসের দিকে আলাদা আলাদা। সো আমরা যদি ম্যাথ করতে যাই, এগুলো আলাদা আলাদা করে বের করেও করা যাবে, বাট এটা অনেক টাইম কনজিউমিং। সো একটা x এবং y এর মধ্যে যে সম্পর্কটা, সেটা বের করতেছি। দেখো ইনিশিয়াল ভেলোসিটি vx = v0 cos θ, ইনিশিয়াল ভেলোসিটি y অ্যাক্সিসের দিকে v0 sin θ - gt। আবার হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট x = v0 cos θ * t, আর y = v0 sin θ * t minus half g²। সো এখন যদি আমরা রিলেশনটা বের করতে চাই, কি করতে পারি, আমরা t এর একটা ইকুয়েশন বের করি, t = x/v0 cos θ = 1। আমরা y, এবার এই জিনিসটা কি করবো, আমরা y বসাবো, y = কি, আর এটা তাহলে y = v0 sin θ ইনটু, এই দেখো এখানে কিন্তু আমি x এর মানটা ডাইরেক্ট বসাই দিচ্ছি, বসালে কি হচ্ছে আমার x/v0 cos θ মাইনাস হাফ g t² কি, x = v0 cos θ স্কয়ার। তাহলে আমরা শেষ পর্যন্ত যে জিনিসটা পাচ্ছি সেটা হলো tan θ into x minus 2v0 square cos square θ, এখানে কি g x square। সো এটা হলো আমার সবচেয়ে ইম্পর্টেন্ট ফর্মুলা, যেটা দিয়ে আমি পুরো ম্যাথ করে দেবো। আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হলো ডিরেকশন ডিটারমাইন করা। বিকজ পার্সোনালি এইচএসসি লাইফে বা স্টুডেন্ট লাইফে আমি জিনিসটা নিয়ে অনেক প্যারা পেয়েছি, বিকজ তোমার কনফিউজ থাকতাম অনেক, কখন আমার বি পজিটিভ হবে, কখন বি মাইনাস, বা কখন এইচ পজিটিভ বা নেগেটিভ হবে, আমি ম্যাথে প্রায় ভুল করতাম। তো এই জিনিসটা তোমাদের ক্লিয়ার করার জন্য আমি এখন এক্সপ্লেন করতেছি। তো দেখো এখানে দুটো ফিগার আছে, ফিগার 1 আর ফিগার 2। সো আমি যখন একটা জিনিস থ্রো করবো, হ্যাঁ সবার আগে যে জিনিসটা করবো হলো যে পয়েন্ট থেকে থ্রো করবো সেটাকে রেফারেন্স ধরো আমি এখান থেকে থ্রো করলাম, হ্যাঁ। সো এখান থেকে আমার এটা কি হলো, এটা হলো আমার রেফারেন্স। সো এখন আমি যদি ক্যালকুলেট করি, ক্যালকুলেশন আমি হয় মেইন ফর্মুলাটা বসাবো, মেইন ফর্মুলা বসায় হয় আমি উপরের জায়গাটাকে আমি পজিটিভ ধরবো বা নিচের জায়গাটাকে আমি নেগেটিভ ধরবো। সো এখন আমি যদি ফিগার 1 লক্ষ্য করি, জিনিসটাকে থ্রো করতেছি এই পয়েন্ট থেকে, সো এটা হলো আমার রেফারেন্স পয়েন্ট। এখন এখান থেকে যদি আমি চিন্তা করি, আমার ইউ যাচ্ছে আগে, ইউ কই যাচ্ছে এটা দেখি, ইউ যাচ্ছে উপরের দিকে, বি যাচ্ছে উপরের দিকে, জি যাচ্ছে নিচের দিকে, এই যাচ্ছে উপরের দিকে। সো তাহলে কি উপরে পজিটিভ করছি, উপরে পজিটিভ ধরলে আমার ফর্মুলার মধ্যে যেটা উপরে ধরলাম
পজিটিভ বা জি আছে নিচের দিকে, তাহলে কি হলো? তাহলে জি হয়ে যাবে আমার নেগেটিভ। তাই আমরা এখানে কি করছি দেখো, নেগেটিভ, বাকি সব কি আছে পজিটিভ। ঠিক তেমনি এইচ এর ক্ষেত্রে আমার জি কই আছে নিচের দিকে, বাট আমি কাউন্ট করছি সব পজিটিভ উপরের দিকে। আবার যদি আমি এই জিনিসটা দেখি, এই ম্যাথের ক্ষেত্রে দেখো আমার ভিটা কি হচ্ছে, উপরে উঠে আমার নিচের দিকে নামতেছে, নিচের দিকে নামতেছে না। তো এই ক্ষেত্রে যদি আমি এখন এই করি, এখানে ইউ উপরের দিকে আছে, বি নিচের দিকে আছে, জি নিচের দিকে আছে, এইচ উপরের দিকে আছে। সো এখানে কি জিনিসটা হবে, এখানে হবে বি ইকুয়াল ইউ মাইনাস জিটি। হ্যাঁ, কারণ আমরা উপরের দিকে পজিটিভ ধরছি। তো উপরের দিকে পজিটিভ ধরলে যেহেতু জি আর বি নিচের দিকে, বাকিগুলো উপরের দিকে, তাহলে আমার এখানে একটা মাইনাস আসবে। ওকে, ঠিক তেমনি এখানে কি ইউ উপরের দিকে, জি এটা ঠিক আছে, এটা সেম থাকবে, বিকজ আমার এখানে তো বি এর রাশিমালা নাই। সো এটা হলো তোমার ডিরেকশন কিভাবে আমি স্পেসিফাই করবো, ওটা একটা রুল। তো আমরা কিছু কয়েকটা কেস দেখি। এতক্ষণ আমরা কিভাবে ডিরেকশন ডিটারমাইন করে সেই জিনিসটা শিখলাম। এখন আমরা কিভাবে ওই কনসেপ্টটা 6টা কম্বিনেশনের মধ্যে আমরা কাজে লাগাবো সেই জিনিসটা দেখি। সো আমি এখানে 6টা কনসেপ্টের সাজাইছি, এর মধ্যে আমি 2-3টা করে দেখাবো, অ্যান্ড বাকিগুলো তোমরা নিজেরা করো। সো এখানে আমরা ধরে নিই আমার টি সময়ে একটা সার্টেন পয়েন্ট, ধরো আমার বললো টাইপ 2 অ্যান্ড টাইপ 4 এ সি পয়েন্টে তোমার ভ্যালোসিটি বের করতে। তো জেনারেলি ম্যাথে কি হয়, জেনারেল ম্যাথে টি দেওয়া থাকে না, টি অ্যাকচুয়ালি বের করে দিতে হয়, অ্যান্ড দেন তোমার ভ্যালোসিটি বের করতে হয়, ভিএক্স অ্যান্ড ভিওয়াই বের করে, মানে কম্পোনেন্ট এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস এর দিকে বের করে দেন করতে হয়। তো এখানে আমরা যদি টি বের করার জন্য সাধারণত আমরা এই ফর্মুলাটি ইউজ করি, দ্যাট ইজ দিস। তো এখানে আমরা সবগুলো পজিটিভ ধরে নিছি, বিকজ আমি এখনো কোনো রেফারেন্স পয়েন্ট নিই নাই, কোনটাকে পজিটিভ কোনটাকে নেগেটিভ ওটা ম্যাথ লেখা যায়। সো ধরো আমি টাইপ 2 টাইপ 4 করতেছি, আমার এখানে রেফারেন্স পয়েন্ট থেকে সি হলো নিচে, আমি লেবেল করি সি হলো আমার নিচে একটা পয়েন্ট। তো এই ক্ষেত্রে যদি আমি আগে ডিরেকশন ডিটারমাইন করি তাহলে কি হবে, আমার ভি নট সাইন থিটা উপরের দিকে আছে, ভি নট সাইন আলফা হয়ে আছে নিচের দিকে আছে, তারপর এইচ আমার নিচের দিকে আছে, জিও আমার নিচের দিকে আছে। তো আমরা সবসময় রেফারেন্সটা ধরবো আমাদের সুবিধা হচ্ছে নাকি, এখানে আমার তিনটা জিনিসই আমার নিচের দিকে আছে, তিনটা এলিমেন্টই করে আছে আমার নিচের দিকে আছে। সো আমি ধরে নিই নিচের দিকটা পজিটিভ আর উপরের দিকটা নেগেটিভ। এখন যদি আমি ফর্মুলাতে অ্যাপ্লাই করতে চাই, আমার কি এইচ কি এইচ আমার পজিটিভ, জি হয়ে যাবে পজিটিভ, বা এই যে বি নট সাইন থিটা এটা করি, এটা হলো আমার নেগেটিভ। এখন যদি আমি কেন নেগেটিভ, বিকজ আমি রেফারেন্স পয়েন্টটা ধরছি, রেফারেন্স পয়েন্ট থেকে নিচের জায়গাটা কি ধরছি আলফা, যেগুলো সবাই নিচের দিকে যাচ্ছে, আমি শুধু এটা উপরের দিকে যাচ্ছে, তাহলে আমি কি লিখতে পারি, মাইনাস ইউ নট প্লাস হাফ ডি স্কয়ার। ঠিক এটার জন্য একই জিনিস, কেন এটাও আমার নিচের দিকে আছে। তো এখানে আমরা কি করবো, টি বের করবো, দ্যাট ইজ টি। তো টি বের করার পর এখন আমরা ভিএক্স মানে এক্স অ্যাক্সিস বরাবর একটা কম্পোনেন্ট বের করবো, দেন ভিওয়াই মানে ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট। তো ভিএক্স এর জিনিস, ভিএক্স মানে কি, ভিএক্স এর আমার ভি নট cos আলফা। কেন cos আলফা, ভি নট অ্যাকচুয়ালি এটা ভি, এটা চিহ্ন দিতে পারে cos আলফা। তো cos আলফাটা কি, আলফাটা হলো আমার এই যে সি বিন্দুতে আমার ভি মানে কম্পোনেন্টের মান। আর আমরা তো জানি এটা অলওয়েজ সেম হয়, আনুভূমিক বরাবর বেগ অলওয়েজ সেম হয়। সেম হলে কি ভি, এটা হবে ভি নট cos থিটা। তাহলে আমার কি ইনিশিয়াল ভেলোসিটি ইজ ইকুয়াল টু ফাইনাল ভেলোসিটি। ঠিক তেমনি ভিওয়াই মানে কি, ভিওয়াই মানে আমার সি পয়েন্টে এটার কম্পোনেন্ট বা উপাংশ। সি কম্পোনেন্ট কি আছে সি পয়েন্টে, ভি সাইন আলফা, এটা কি, এটা আমার শেষ পয়েন্ট, এন্ড ইকুয়াল টু ভি নট সাইন থিটা প্লাস ডিটি। এখন দেখো এটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে, যেহেতু আমার এটা নিচের দিকে নামছে, আমরা নিচের দিকটাকে আমি কি ধরছি পজিটিভ ধরছি, সো এটা অবভিয়াসলি পজিটিভ হবে। এবং আদিবেগটা উপরে যাচ্ছে, বাট আমরা ধরছি নিচের জায়গা পজিটিভ, নিচের দিক পজিটিভ, তাহলে এটা কি হবে, এখানে একটা মাইনাস হবে। সো এখান থেকে ভিওয়াই পাবো, ভি ইকুয়াল ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। ওকে, আই গেস এখন জিনিসটা আমাকে ক্লিয়ার হয়েছে। এখন আমি আরেকটা টাইপ দেখাই লাস্ট। এখন আমি যদি টাইপ 3 করে রাখি, টাইপ 3 তে কি আছে, টাইপ 3 দেখো আমার রেফারেন্স পয়েন্ট, এটা রেফারেন্স পয়েন্ট থেকে উপরের দিকে আছে, তাহলে আমার জিনিসটা আমি কি দেখতে পাই, ভি নট
সাইন থিটা নট, যেটা আমার আদি বেগ কই আছে, উপরের দিকে যাচ্ছে, শেষ বেগ বি সাইন আলফা, সেটা উপরের দিকে, দেন এইচ উপরের দিকে, এবার জি আমার নিচের দিকে। তাহলে ফর্মুলা কি আসতেছে? ফর্মুলা জাস্ট এইচ ইকুয়াল ইউ সাইন থিটা নট মাইনাস হাফ জি স্কয়ার। ক্লিয়ার? আরেকটা জিনিস, এখন আমি এইচটাকে কি লিখতে পারি? এই জিনিসটা এর আগের এক্সাম্পল দেখাইতে মনে নেই। এটা হবে আমার সরণ, এখান থেকে এখানে সরণ। আমি কি করতে পারি? এটা হলো y2/y1। এখানে কি লিখেছি ম্যাটার না, এগুলো আমি শেষ থেকে আগের পজিশনকে মানছি। সো এই হলো আমার আনসার। এখান থেকে আমি কি করবো? টি অ্যাজ ইউজুয়াল বের করে ফেলবো, vx and vy ঠিক আগেরটার মতো, ডিরেকশন শেষ। সো আই গেস এবার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। তোমরা যে কোনো জায়গায় বের করে ফেলতে পারো যে কোনো মান। প্রত্যেকটা ম্যাথই তোমার সাধারণ থেকে কম থাকে। এই ম্যাথটার ক্ষেত্রে টাইপ 6 এই ক্ষেত্রে কিন্তু আমার আলফা আর আদি বেগের থিটা ইজ ইকুয়াল টু 0। সো মাইন্ড ইট। এই হলো তোমার ধরো একটা বিশাল ম্যাথ, তোমার খুব ইজিলি তোমার ডিরেকশনের জন্য হয়ে যাবে, কারণ আমার ম্যাথ ভুলই তো শুধুমাত্র এই ডিরেকশনের জন্য। সো দ্যাটস ইট। তোমরা বুঝতে পারছো? সো কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট দেখাবো। ধরো একটা প্লেন, এখান থেকে কোনো কিছু নিক্ষেপ করা হলো, প্লেনের বেগ vp নিক্ষিপ্ত বস্তুর বেগ দেওয়া আছে তো এই ক্ষেত্রে তাদের বেগটা কেমন? দেখো এখানে শুধুমাত্র এটা আমাদের অ্যাঙ্গেল 0 ডিগ্রি, কত ডিগ্রি? 0 ডিগ্রি। 0 ডিগ্রি হলে কি হয়? জিনিসটা বেগ হয় x অ্যাক্সিস বরাবর হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট, বা তোমার যেটাকে আমরা বলি আনুভূমিক সরণ। তাহলে কি আনুভূমিক সরণ কি হয়? vt। এখানে v হইল vp প্লাস va cos থিটা ইনটু এর ক্ষেত্রে কি y এর ক্ষেত্রে vy v sin থিটা প্লাস g और সব পজিটিভ বিকজ h নিচের দিকে, g নিচের দিকে, v নট sin থিটার কোনো v নট sin থিটা তো সবই নিচের দিকে। হ্যাঁ, তো যদি আমি বের করে হতে পারছি কি আছে এখানে একটা জিনিস মনে রাখো, একটা প্লেন যদি এখানে আমার এই VA বেগ আর VB বেগ না দেওয়া থাকতো, তাহলে আমি কি ধরতাম? আমি ধরতাম প্লেনের বেগেই কোনো বোম বা কোনো বস্তু ফেলা হয়েছে। হ্যাঁ, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ধরো একটা বস্তু আস্তে আস্তে, ধরো এটা একটা প্লেন, তো প্লেনটা কি করতেছে? আস্তে উপরে উঠার সময় একটা জিনিস তো ধরো প্লেন উপরে উঠতেছে, উঠার পর জিনিসটা উঠার সময় জিনিসটা তাহলে অ্যাকচুয়ালি কি হয়? তাহলে আমি ইউকে নিচের দিকে ধরবো, অনেকে ইউ নিচের দিকে ধরতে পারো, আমি ধরছিলাম। আর জিনিসটা হবে, সে যখন বস্তুটা ফেলে, তো সে যখন উপরে উঠে বস্তুটার প্রথমে কি হয়? উপরের দিকে বেগ লাভ করে। ওকে, উপরের দিকে বেগ লাভ করলে আমার মোশনটা কেমন হয়? মোশনটা হয় এরকম একটা মোশন, মানে আমার ইউ কোন দিকে ছিল? ইউ উপরের দিকে। হ্যাঁ, কখনো আবার চিন্তা করো না জিনিসটা এরকম, জিনিসটা কখনো এরকম হয় না, জিনিসটা তখন এরকম হয় যে উঠার সময় ফেলে, উঠতেছে আস্তে আস্তে তখন ফেলে, তখন জিনিসটা কখনো আমার এরকম হয় না, জিনিসটা আমার বেগটা তখন আমার মোশনটা এরকম কারো হয়ে গেছে। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, তোমার ম্যাথে হার ম্যাথেও কাজ করে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তিনটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট ওয়ান,
এখানে একটা প্লেয়ার বা একটা ক্রিকেটার একটা শট মারছে, শটের পর তোমার যে জিনিসটা হচ্ছে ফিল্ডার কি করতেছে, বলের দিকে দৌড়তেছে। মানে আমার বলটা গেছে আমার এখানে, আমি দৌড়তেছি বলের দিকে। হ্যাঁ, সেক্ষেত্রে আমার কি হওয়া উচিত? দেখো, আমার আরটা কি হওয়া উচিত? আর কোনটা? আমার বলটা যেদিকে ল্যান্ড করবে, হলো আর। হ্যাঁ, তো ফিল্ডার আরটা হওয়া উচিত আমার আর ইকুয়াল, ধরো এটা S, বা এটা একটা একটা মানে দূরত্ব দেওয়া আছে, এখানে ফিল্ডারটা ঠিক প্লেয়ারটা ঠিক আছে। তো মানে আমার আমি কি করে দিতে পারি, তাহলে কি বলটা ধরতে পারবো, সিম্পল জিনিস। ঠিক, এখন যদি এটা করে চিন্তা করি, সে কি করতেছে, বলের দিকে দৌড়াইতেছে। বলের দিকে দৌড়ানোর ফলে যে জিনিসটা হবে, আর তার বল গেল আমার দিকে, তার দৌড়ায়ে ঠিক আমি যদি আর থেকে S দূরত্বটা বাদ দিই, হ্যাঁ, তাহলেই সে একমাত্র রিচ করতে পারবে। দেখো, এটা এই ফর্মুলাটা এখান থেকে সেটা বাদ দিয়েছি, রিচিং করতে করতে হবে, তাও একই জিনিস আছে। হ্যাঁ, আর আমি যদি এখানে একটা প্লেয়ারের উপর চিন্তা করি, যে সাইন্টিফিক দূরত্বে আছে, ধরো আর এখানে যে আছে, ধরো কি সময়ে বলটা কি ছিল, মাথার উপর ছিল, কি সময়। তো আমি আরো কি দূরত্ব অতিক্রম করলে সে বলটা ধরতে পারবে। হ্যাঁ, ধরতে পারে কিনা সেটা নিয়ে কোনো আমার একটা আমি কি জানি, বিভাগ ইন্টু টি ইকুয়াল 70 প্লাস, এটা একটা ইকুয়েশন, এখানে আমি পাচ্ছি টি ইকুয়াল 70 প্লাস 3 বাই। দেখো, অবশ্যই কিন্তু আমরা একই সময়ে কিন্তু বল আর এটা একই দিকে থাকতে হবে। হ্যাঁ, আর বল আমার এখানে থাকতে হবে, আমারও ঠিক ওই সময় আমি যদি দিকে থাকি তাহলে আমি ডিসটেন্স করতে পারবো। তাহলে এটা কি হবে কি, তাহলে যে জিনিসটা হচ্ছে ইকুয়াল টি বাই ডি। তো এখান থেকে যদি আমি 70 প্লাস 3 cos theta and P by VM এখান থেকে আমি বুঝে নিই। আরেকটা জিনিস না, আমার এখানে অবশ্যই VM দেওয়া আছে। cos theta P by VM দেওয়া ছিল কত, 1 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, আমি কি পাবো, কি বের করে কি বের করে ফেললে আমি যদি এখানে P এ বসাই কি পাবো, P ও পেয়ে যাবো। সো দেন আমি যদি y এর মান বের করতে পারি, আমার প্রশ্নে অবশ্যই একটা ডিস্টেন্স দেওয়া ছিল। আমি কোয়েশ্চেন দেখে দেখে বলতেছি, তাই মান দিলাম, আমার কথা নয়। এই তিনটা খুবই আসার মতো নয়। এবার আমরা করবো কলিশন নিয়ে। তো কলিশন এখন তারা কি তাদের মধ্যে কি সংঘর্ষ করবে? তো কখন সংঘর্ষটা করতে পারে? তখন আমার x1 plus x2 এখন আমরা একটা কলিশন রিলেটেড প্রবলেম করবো। তো এই জিনিসটার ক্ষেত্রে আমাদের মধ্যে এখন আমরা একটা কলিশন রিলেটেড প্রবলেম চিন্তা করবো। কলিশন ঘটলে কখন ঘটতে পারে চিন্তা করতে, যদি আমার x1 plus x2 equal to a হয় তাহলে এটা কলিশন করতে, তাই না? তো এখন আমি x1 আর x2 বসাই, তাহলে কি পাচ্ছি? দুইজনকে কি ভিতরে x1 এর ভিতরে কি সময়ে এই পজিশনে আসবে, এই পজিশনে আসলে আমরা সমস্যা করতে পারবো, আমরা ধরে নিচ্ছি। তো ধরে নিলে কি মানে কি x1 কি বিনা প্রসিডিউর, এখানে কি হয়ে যাবে, এখানে যাবে 1/1 equal v0 cos theta plus dv cos phi। এখানে যদি আমার equal ab v0 cos theta plus dv cos phi। এখানে y বের করলাম, ধরো y দিয়ে বের করলাম, কারণ জানি না সেখানে কি পাওয়াতে তাহলে আমি যদি y equal
ওয়াইডি হয় তাহলে ওভাইড। যখন আমরা আনুভূমিক কলার ব্যাপারে আসি, তখন আমাদের প্রশ্ন আসতে পারে, ভাইয়া কত করে নিক্ষেপ করলে আমার আনুভূমিক কলা সর্বোচ্চ হবে, কত করে নিক্ষেপ করলে? আমরা আনুভূমিক কলা হিসেবে কি জানি? বি নট স্কোয়ার সাইন টু আলফা টু থিটা। দেখো এখানে আমরা সাইন টু থিটা মানে সাইন টু থিটার সর্বোচ্চ মান কি, বা সাইন থিটার সর্বোচ্চ মান কি? সাইন টু থিটা ইকুয়াল 1 হলে আমার কি হবে? সর্বোচ্চ হবে। তো থিটা ইকুয়াল টু কত? সাইন টু থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। এখন আরেকটা কোশ্চেন হতে পারে, একই আনুভূমিক কলার জন্য কি দুটা কোণ থাকতে পারে? তো একই আনুভূমিক কলার জন্য অবশ্যই থাকতে পারে। ধরো একটা আর আরেকটা। তো এই ক্ষেত্রে মনে রাখবা জিনিসটা হলো কখন হবে? ধরো থিটা ও 90 মাইনাস থিটার ক্ষেত্রে আর সেম proof R1 B naught square sin theta 1 by R2 B naught square sin 2 theta 2 by G। तो बोले कि हमें B naught square sin 2 theta देंगे। জিনিস দেখি আমরা থিটা ওয়ান ইকুয়াল কত ধরছি? এই থিটা ওয়ানটা ধরছি আমি থিটা, আর থিটা ধরছি আমি কি মানছি? সো এখন থিটা ওয়ান আর থিটা টু এর জায়গায় মান কত দিচ্ছি? এটা থেকে মান কত? থিটা আর থিটা দুই স্কয়ার সাইন 2 90 মাইনাস বাই জি। তোমার কি আসতেছে? স্কয়ার সাইন 2 থিটা এই হলো আমাদের লেসন। আজকের মধ্যে আমি এখানে শেষ করছি। তো তোমরা যদি কোনো কিছু মানে না বুঝো অবশ্যই কমেন্ট করবা, আর কি বলেন, আর কোনো কিছু না বুঝতে বারবার ব্যাকে যেয়ে জিনিসটা রিভিউ করবা, একবার কোন জায়গাটা বুঝো না জিনিসটা খাতায় নোট করতে পারো বা লিখে নিতে পারো।